আপনি ছাত্র দলের নেতৃত্বে আছেন। আমি একটু আমার আমার বাসা মোহাম্মদপুর এবং আমি যে ওয়ার্ডে থাকি সে ওয়ার্ডের বিএনপির আপনার বয়সী তরুণ নেতা, বিএনপির একজন নেতাকে আমি নাম বললাম না এই কারণের জন্য যে তার নামটা সেখানে ফ্ল্যাশ না হোক। আমি নিজের সচক্ষে তার বাসায় গিয়েছি বিফোর 5ই আগস্ট। তার বাসায় গিয়েছি জুম্মার নামাজ পড়ে। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কোমরের মধ্যে এই জায়গাটাকে কোমরের মধ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে পঙ্গু বানিয়ে দেওয়া হয়েছিল। আমি জানতাম, কিন্তু আমি 5ই আগস্টের আগে আমি তার বাসায় গিয়েছি, তার সাথে কথা বলেছি। তো এই যে নিপীড়ন নির্যাতন এত কিছুর মধ্যে দিয়েও কিন্তু আমরা দেখেছি যে এই যেটি বলা হচ্ছে স্বৈরাচারের পতন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছে। ছাত্রদের অবদানের কথা কিন্তু আজকে নূর ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে বললেন। এই যে মেকানিজমটা কি ছিল, যে মেকানিজমটার মধ্যে দিয়ে হয়তোবা তরুণ ছাত্ররা সামনে ছিল, এটা টেকনিক্যাল কারণের জন্য আপনারা কে কিভাবে কি অবস্থান থেকে কাজ করেছিলেন? শুরুতেই এই জুলাই আগস্টে গণ আন্দোলনে শহীদ ছাত্র জনতার, বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং ছাত্র দলের যে সকল নেতাকর্মী শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। এবং আজকের উপস্থিত এখানে আমাদের অতিথি এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ছাত্রনেতা ছিলেন যিনি, যে নুরুল হক নূর, তিনি যে এই ছাত্র রাজনীতি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন সংগঠিত হয়েছে তার প্রেক্ষাপট তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, সঠিক তথ্যগুলি তুলে ধরেছেন। কারণ তিনি সরাসরি সেই আন্দোলনে একজন অন্যতম স্টেক হোল্ডার, আমরা যেটা বলি আর কি, তিনি সেটা তো মাস্টার মাইন্ড বলতে, যদিও এটি একটা অন্য একটা ওয়ার্ড হয়ে গেছে, কারা গেলেন ভাই মাস্টার মাইন্ড, আপনাদের সহযোগী ছিলেন আপনারা, ফাইট করতেছিলেন। আমি একটা কথা একটু বলে করি যে নূর ভাই প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করছিলেন আমার মনে আছে, তো মাইকে বলতে বলতে হঠাৎ পিছু তাকাচ্ছে কেউ আসছে কিনা, মানে ওনাকে ধরতে আসছে কিনা। আমি আবার আমাদের টেলিভিশনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, মানে ভাষণ দিচ্ছে কিন্তু সার্বক্ষণিক চিন্তা করছে যে হুট করে কেউ এসে ধরে ফেলে কিনা। এই চিত্র আমরা দেখেছি ছিল। হ্যাঁ, তো সেই পরিস্থিতি ছিল, তাকে ধরার জন্য বারবার নুরুল হক নূরকে ধরার জন্য বাসায় কি ধরনের নৃশংসভাবে হামলা চালায়, যা হোক সেই বিষয়গুলো রয়েছে। তো আমরা যে কথাগুলো বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংগঠনিকভাবে কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি আমাদের ব্যানার নিয়ে কোনো অংশগ্রহণ থাকবে না, কিন্তু আমরা সর্বতোভাবে নির্দেশ দিয়েছিলাম এবং আনুষ্ঠানিকভাবে সে সংবাদ সম্মেলন করে আমাদের নয়াপল্টন পার্টি অফিসে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আজ থেকে, এবং সেটি আপনি এই জুলাইয়ের 14-15 তারিখের দিকে আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ডেকে এই কোটা বিরুদ্ধে আন্দোলনে আমরা সর্বাত্মক অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছিলাম। এবং তারপর থেকে ছাত্রদলকে উপরে স্টিম রুল চালানো হয় এবং মামলার পর মামলা যাকে বলে আপনি লক্ষ্য করে দেখবেন যে এখানে কিন্তু এই গণ অধিকার পরিষদ সহ অপর রাজনৈতিক দল সহ, বিশেষ করে ঢাকার রাজধানীর প্রতিটি থানায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, যাকে যেভাবে পেয়েছে একদম কমিটি ধরে ধরে শুধু মামলা দেওয়া হয়েছে। তাদের তো অন্য ধরনের একটা ছিল যে এই আন্দোলন দমন করার পর আমাদেরকে একদম নিষ্পেষিত করে ফেলা হবে। তো সেই মামলাগুলো তো হয়েছে, আপনাদের মিডিয়াতে আপনারা দেখেছেন। তো যা হোক, তো আমরা এই বৈষম্য, প্রথমত কোটা বিরোধী আন্দোলন হওয়ার পরে আমরা পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি ব্যানার করা হলো এবং একটা কমিটি ঘোষণা করা হলো। সেই কমিটি ঘোষণার পর এখানে যারা নেতৃত্বে যারা ছিল, যে সমন্বয়কদের দায়িত্ব দেওয়া হলো, তারাও আমাদের ছাত্রদলের সাথে যোগাযোগ করেছে। আমি এবং আমার সাধারণ সম্পাদক সহ আমাদের শীর্ষ নেতৃত্ব আমার ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সাথে তারা যোগাযোগ করেছে এবং আমরা সর্বতোভাবে তাদেরকে বারবার আশ্বস্ত করেছি, তারা যে ধরনের সহযোগিতা যখন চেয়েছে আমরা সে ধরনের সহযোগিতা, তারা বলতে যে বিশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিল তারা যে ধরনের সহযোগিতা চেয়েছে ছাত্রদলের নিকট আমরা সে ধরনের সহযোগিতা করেছি। বিশেষ করে আপনার মনে থাকার কথা, যখন হল ভ্যাকেন্ট করার কথা বলা হলো সেদিন খুব ভয়াবহ চিত্র সংঘটিত হলো। তার আগে বিশেষ করে শহীদুল্লাহ হলের সম্মুখে যে কার্জন হলে যে ভয়াবহ চিত্র সংঘটিত, সেদিন আপনি দেখবেন আজকেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে সেখানে ছাত্রদলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সময় নেতাকর্মী শহীদুল হলের সামনে যায় বিকেলের পর থেকে অবস্থান নেয়, পরে তো অনেকবার ধাওয়া পাল্টা ধাওয়া অনেক, কিন্তু সেদিনই কিন্তু মূল সংঘর্ষ সেখানে হয়েছিল। বিকেল থেকে সন্ধ্যা থেকে রাত 8টা 8:30 পর্যন্ত এই সমন্বয়ক আসিফ সহ এবং অপর সমন্বয়ক সহ তারা কিন্তু সেখানে খুব স্ট্রং অবস্থান নেওয়ার কারণে
ছাত্রলীগ সেখান থেকে বিতাড়িত হয়ে যায়, পালিয়ে যায় ছাত্রলীগ। সেটা কয় তারিখে ঘটনা ছিল? সেটি আপনি ক্যাম্পাস ভ্যাকেন্ট হওয়ার আগের দিন। আচ্ছা। তারপরের দিন তো ওই সংঘর্ষের পর তো তারা ক্যাম্পাসই ভ্যাকেন্ট করে দিল, এবং যেদিন ক্যাম্পাস ভ্যাকেন্ট হলো ঘোষণা দিল যে তারা আজকে রাত এর মধ্যে খালি করতে বাধ্য হবে, আমরা কিন্তু সেদিনও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ পুরো রাজধানীতে আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান বলে সকল ক্ষেত্রে আমরা অবস্থান নিয়েছিলাম। কিন্তু যেদিন ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, তারপরের যে 3 দিনের আন্দোলন শনিবার পর্যন্ত, এটুকু অন্যতম কৃতিত্ব দিতে হবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে। কারণ তিনি তৎকালীন সময়ে বিএনপি সহ আমাদের সবাইকে সমন্বয় করে দিয়েছিলেন। আমার যতটুকু জানা রয়েছে তাদের সাথেও এই গণ অধিকার পরিষদ বলেন কিংবা অপর যে রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে তিনি সমন্বয় করে পুরো আন্দোলনটা কিন্তু জমিয়ে রেখেছিলেন। এবং আপনার মনে থাকার কথা, রামপুরার কিন্তু সেদিনে আন্দোলনটা জমে ওঠে এবং পুরো মাঠ ছাত্র জনতার দখলে চলে যায়। তো এখানে অবশ্যই আমি বিশেষভাবে তাদের কৃতিত্ব দিব, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে যারা নেতৃত্বে ছিল তাদের যুগোপযোগী সিদ্ধান্ত ছিল। বিশেষ করে আপনি এই আন্দোলনের যে নামকরণে এবং তারা যে মেধা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের মাথায় এরকম আসবে। কিন্তু তাদের ডাকেই কিন্তু এই ছাত্রদল বলেন, বিএনপি বলেন, সারা ঢাকা শহরে করেছিল। পরবর্তী কারফিউ জারি করার পর আন্দোলন কিছুটা স্তীমিত হওয়ার পরও একদিনও কিন্তু আমরা কর্মসূচি বাতিল রাখিনি, এবং প্রতিটা দিন কোনো না কোনোভাবে শত শত নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে, অত্যাচার নির্যাতন স্টিম রোল চালানো হয়েছে। তার দৃষ্টান্ত প্রমাণ পাশেই বসে আছেন এবং সেটি দেশবাসী অবলোকন করেছে। সেই প্রেক্ষাপটে পরবর্তীতে যে যখন সর্বশেষ পতনের আন্দোলন আমরা চলে গেলাম এবং এক দফার যে সেই দাবি, সেখানে কিন্তু আমাদের ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। আমরা সেটা আনুষ্ঠানিকভাবে ছাত্রদল প্রকাশ করেছে। আমাদের 49 জন শুধুমাত্র নেতা, পদধারী নেতা হয়েছে 49 জন, আর কর্মী সমর্থক মিলিয়ে 113 জন। অর্থাৎ আমাদের ছাত্র দলের নেতা কর্মী সমর্থক মিলে 113 জন ছাত্র দলের শুধুমাত্র নেতা কর্মী সমর্থক এই আন্দোলনে শাহাদাত বরণ করেছেন। তো এখানে আমরা আলাদাভাবে ব্যানার কৃতিত্ব দাবি করিনি এবং করবো না। কিন্তু এখানে একটি বিষয় হলো, যেটি অন্যতম আলোচক তিনিও বলেছেন, যে এখানে কিন্তু কৃতিত্বকে কেউ এককভাবে দাবি করা কোনোভাবে সমীচীন নয়। এখানে সবারই কৃতিত্ব রয়েছে, এবং বিশেষ করে সরকারিভাবে অর্থাৎ নির্দলীয় যে তত্ত্বাবধায়ক যারা দায়িত্বে রয়েছে তারাও কিন্তু একটা লিস্ট করেছে। সেখানেও প্রায় 850+ একটি সংখ্যা তারা পেয়েছে। সেখানেও কিন্তু উল্লেখযোগ্যভাবে এখানে কিন্তু বিএনপি নেতাকর্মী কিন্তু তারা পেয়েছে আর কি, সেই লিস্টও আমি যতটুকু জেনেছি আর কি। তো স্বাভাবিকভাবে এখানে সবার কোনো একক কারো কৃতিত্ব না, একটি ফেসিস্টকে বিদায় করার জন্য আমরা সবাই রাজপথে ছিলাম। আগামীতেও ঠিক এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে যেন এই রাষ্ট্র গঠনে সবাই ভূমিকা রাখে, এবং কোনোভাবেই যেন ছাত্রলীগের যে সকল নেতাকর্মীরা ছিল এবং প্রতিটা ক্যাম্পাসে তারা এখন সাধারণ শিক্ষার্থীদের লেবাসে, সাধারণ শিক্ষার্থীদের মুখোশধারী হয়ে, এবং তারা যে ছাত্র রাজনীতি থাকবে না, তারপর এটা হতে হবে, এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন ষড়যন্ত্রেও কিন্তু তাদের নামগুলো চলে আসতেছে। এক্ষেত্রে আমি সাধারণ শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল ক্যাম্পাসে এই ছাত্রলীগের যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল তারা যেন কোনো ষড়যন্ত্র করে যেন সফল যেন না হয়। তারা কি হলে উঠতে পারবে? হ্যাঁ, এখানে একটা প্রশ্ন রয়েছে। আমরা ইতিমধ্যে সহাবস্থান কি নিশ্চিত করতে পারবে সবাই? জি, আমি এখানে আপনাকে স্পষ্টভাবে বলি, ছাত্রলীগের যে হল কমিটি ছিল, ক্লাস কমিটি ছিল, ডিপার্টমেন্ট কমিটি, তারপর আপনি ক্যাম্পাস কমিটি ছিল এবং সেন্ট্রাল কমিটি ছিল। এখানে যে সকল নেতাকর্মী পদধারী এবং বারবার হামলা মামলা জড়িত ছিল, বিভিন্ন হামলায় এই ছাত্রদল বিগত 15.5 বছর বলেন কিংবা সর্বশেষ আপনি 20 সাল, 21 সাল, 22-23, এবং বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরে যারা হামলায় জড়িত ছিল তাদের তো কোনোভাবে এলাও করা যাবে না।